এখন আমি এবার বিএনপির নমিনেশন আমি চাইনি। দলদাস হয়ে তো কোনো মানে নাই। আর সব দল পরিবর্তন করেই তো বিএনপি তৈরি হয়েছিল। এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতি না। আমি যখন আগে এমপি ছিলাম ওখানে মুরগি পর্যন্ত কেউ চুরি করার সাহস ছিল না। মানুষ দরজা খুলে ঘুমাতো। এই মানুষ দেখেছে আমার কর্মকাণ্ড, যে কারণে এখনো তো মনে রাখে তারা। আমার যে আদর্শের সঙ্গে যে দলে মিলবে সেই দলেই, এবং আমার মতো আরও যারা সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তাদের এনসিপিতে যোগদান করা উচিত। বিএনপি থেকে পদত্যাগ করে হচ্ছে মানে একটা নতুন একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে। এখন আমি এবার বিএনপির নমিনেশন আমি চাইনি বিভিন্ন কারণে। কারণ রাজনৈতিকভাবে আমার যে আমি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে তখন সামরিক বাহিনীতে ছিলাম, অভিপ্রান্ত না কোনো। এখন বিএনপিতে সবাই এখন তো পত্রপত্রিকা আসেই যে বিএনপি অ্যাকচুয়ালি জিয়া রহমানের যে রাজনীতি ছিলেন, বেগম খালেদা জিয়ার যে রাজনীতি, সেখান থেকে এই রাজনীতি থেকে ডেভিয়েশন হচ্ছে কি না, তো পত্রপত্রিকা আছে, সবাই তো বলছে। তা আমি এটার কোনো ওইভাবে প্রকাশ্যে প্রতিবাদ করি নাই, কিন্তু আমি ধীরে ধীরে নিজেকে ওখান থেকে সরে নিয়ে আসলাম, গুটিয়ে নিয়ে আসলাম যে না, এটা আমার অবস্থান না, এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতি না। এবং এই রাজনীতি করতে গিয়ে প্রেসিডেন্ট জিয়া রহমান তো তার জীবনই দিয়ে গেলেন। তা আমাদেরকে দীর্ঘদিন তারপরে এত প্রচণ্ড অত্যাচার পরেও সেই আধিপত্য শক্তির দিকে ঝুঁকে পড়ার কোনো অর্থ হয় না। তাহলে এখন বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুসংহত করার জন্য এবং দেশের মানুষের কল্যাণের জন্য কোন প্ল্যাটফর্ম আছে? এখন নতুন যে শক্তি যারা আসছে, আমি চিন্তা করলাম যে এই শক্তির মধ্যেই মানে আমার শক্তি যোগ করতে হবে। করলেই তাহলে এখানে একটা সাবস্ট্যান্টিভ রেজাল্ট আসবে। তাহলে অনেকটা অভিমান থেকেই আসলে না, অভিমান থেকে না, এটা হলো ওই রাজনৈতিক আদর্শ যেটা আমি বিশ্বাস করি, সেটা যখন হয় না তখন দল বদল করে। 2024 গণ অভ্যুত্থানের এই ছাত্ররা বিজয়ী শক্তি, কিন্তু আমি যখন দেখলাম যে বিজয়ী শক্তির এখানে আমি যদি যোগদান করি তাহলে এই শক্তিগুলো আরও নতুনভাবে উজ্জীবিত হবে, আর তাদের শক্তি আরও বাড়বে, শক্তি সঞ্চারিত হবে। আর আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যদি তাদেরকে বিনিময় করি তাহলে তারা উপকৃত হবে, এবং এদেরকে ডাইরেকশন, এদেরকে দিক নির্দেশনা দেওয়ার একটা প্রয়োজন আছে। এবং আমার মতো আরও যারা সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তাদের এনসিপিতে যোগদান করা উচিত বলে মনে করি এই প্রেক্ষাপটে। দলদাস হয়ে তো কোনো মানে নেই। অনেকে আমাদের সমাজে অনেকে আছে জমকে কি দল পরিবর্তন করেছে। আর সব দল পরিবর্তন করেই তো বিএনপি তৈরি হয়েছিল 1978 সনে। আমরাই তো এনেছিলাম সামরিক শাসনের সময়। দল বদল করা তো এটা কোনো বিষয় ইয়ে না, কারণ আমি তো দলদাস না, আমি তো দলের চাকর না। তা আমার একটা আইডিওলজি আছে, আমার একটা সামাজিক অবস্থান আছে, দেশের মধ্যে অবস্থান আছে। তা আমার সেই বিশ্বাস, যে বিশ্বাসের সঙ্গে মিলে জিয়া রহমানের সঙ্গে মিলেছে। আমি জিয়া রহমানের 21টা কুট ঠেকানোর সময় আমাদের জীবন বাজি রেখে আমরা তার সঙ্গে থেকেছি। তো এরকম আমার যে আদর্শের সঙ্গে যে দলে মিলবে সেই দলেই থাকবে। আপনার নির্বাচনী এলাকাকে কিভাবে সাজাতে চান? এখানে চৌহালির প্রথম সমস্যা হলো নদী ভাঙন রোধ, 2 নম্বর হলো ল্যান্ড রিক্লেমেশন, যেগুলো ভেঙে গেছে সেগুলো আবার জেগে ওঠানোর ব্যবস্থা করা। তো পৃথিবীতে অনেক টেকনোলজি আছে এখন, এই ল্যান্ড রিক্লেমেশন প্রজেক্ট আছে, যেখানে এই ক্রস ড্যাম দেওয়া, তারপরে স্পার তৈরি করা, এগুলো করে চৌহালিতে এটা ল্যান্ড রিক্লেম করতে হবে। যেগুলো ভেঙে গেছে ওগুলোকে আবার পুনরুজ্জীবন করতে হবে। আর নদী যে ভাঙন, এটা রোধ করতে হবে। এটা রোধ করতে পারলেই ওই চরগুলো জেগে উঠবে, ধীরে ধীরে আবার চৌহালিতে যারা অন্য উপজেলায় অন্য জায়গায় গিয়েছে তারা আবার এখানে পুনর্বাসিত হবে। এছাড়া তো চৌহালির উন্নয়নের কোনো বিকল্প নেই, এবং এর জন্য অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা আমার আছে, কারণ হলো আমি 1988 সনের ভয়াবহ বন্যার পরেই আমি পানি সেচ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইনচার্জের দায়িত্বে ছিলাম। আমি সেই সময় তিস্তা ব্যারেজ করেছি, পাবনা সেচ প্রকল্প, সিরাজগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প। তাহলে এই সমস্ত অভিজ্ঞতার আলোকে চৌহালিতে দ্রুত যদি এখানে ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে আমার এই অভিজ্ঞতা আলোকেই কাজ করতে হবে। অন্য কেউ নতুনের সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। আসলে অনেকে মনে করে চরাঞ্চল অবহেলিত। চৌহালি তো বিভিন্ন চরে, নদীর মধ্যে জেগে ওঠা চর, তো যেখানে যে অবস্থায় আছে সেখানেই উন্নয়ন করা যায়। উন্নয়নের তো অনেক সেক্টর আছে, যেমন শিক্ষা, যেরকম চরাঞ্চলে কৃষিপণ্য নতুন যেমন বাদাম চাষ, ভুট্টা চাষ, এরকম নতুন কৃষিপণ্য উৎপাদনের এগুলো করতে হবে। আর ওখানে চরাঞ্চল হলে যে শিক্ষার প্রসার করা যাবে না তা তো না। ওখানে যদি স্কুলে কলেজে যদি ভালোভাবে লেখাপড়া করানো যায়, তাহলে ওখান থেকেই তো মানব সম্পদ তৈরি হবে। অনেকে এখন যাদের না কুচু তারা মনে করে যে চরাঞ্চলের মানুষও কী বোঝে। তো ওইটা আবার ফিরে আনতে হবে, আগের যে ছিল, ধ্যান ধারণা ছিল চর সম্বন্ধে। তো চৌহালিতে 2001-এ নির্বাচিত হয়ে এমন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, শুধু রাস্তাঘাট না, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ প্রতিষ্ঠা, তারপরে অন্যান্য সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশ,
এগুলোর মাধ্যমে চৌহলির জনগণের একটা সাংস্কৃতিক একটা নতুন চিন্তা চেতনা তৈরি হয়েছিল। সে কারণে প্রত্যেকটা গ্রামে গিয়েছি, আমি গ্রামের উন্নয়ন করেছি। সেজন্য চৌহলির মানুষ এখনও মনে রাখে। অন্য কেউ হয়তো আমার এসে নতুন নির্বাচিত হয়ে আমার যে ওয়ে অফ ওয়ার্ক, মানে কাজের পদ্ধতি, জনগণের কাছে দৌড় করে গিয়ে জনগণের সুখ দুঃখ শুনে তার সমাধান করার মতো অন্য কেউ ছিল না বলেই এখনও আমাকে মনে করে। বেলকুচি তো আসলে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, শিল্প, তাঁত শিল্পের উপরে তারা নির্ভরশীল, ব্যবসা। সেজন্য তো আমরা বেলকুচির জনগণের অনুরোধেই 2006 সনে এনায়েতপুর হাট করি, বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের হাট। অর্থাৎ বেলকুচির যারা ব্যবসায়ী আছে তারা তো বেনিফিটেড হচ্ছেই এখনও। এটাকে আরও প্রসার করা হবে, আরও আধুনিক করা হবে, তাহলে বেলকুচিতে তাঁত শিল্পের আরও বিকাশ হবে, অন্যান্য শিল্পের আনুষঙ্গিক শিল্প কারখানা গড়ে উঠবে ওখানে। আরেকটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম জিরো টলারেন্স আছে। আমি যখন আগে এমপি ছিলাম, ওখানে মুরগি পর্যন্ত কেউ চুরি করার সাহস ছিল না, কোনো কিছু। মানুষ দরজা খুলে ঘুমতো। সেই অবস্থায় ফিরে আনতে হবে। ওইটা তো মানুষের আকাঙ্ক্ষা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। ওখানে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, একজনের অপর আরেকজন নির্যাতন করতে পারবে না, নারী নির্যাতন হবে না। এগুলো আগে ছিল। 2001-06 মানুষ দেখেছে আমার কর্মকাণ্ড, যে কারণে এখনও তো মনে রাখে তারা। তো আমার তো আগের নির্বাচন এলাকায় পাবনা একে যাওয়ার জন্য প্রচণ্ড চাপ ছিল ওখানে নেতাকর্মীদের। আমি ওখানে যাইনি, কারণ এখানে আমার একটা কমিটমেন্ট ছিল 2008 নির্বাচনে। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কিন্তু আমাকে 252 ভোটে জোরপূর্বক হারানো হয়, যদিও হাইকোর্টে এটা আমার পক্ষেই রায় যাওয়ার পথে ছিল। দীর্ঘ 17 বছর নির্বাচনী এলাকায় কখনো যান নাই? না, ওটা তো আমাদেরকে তো গত 20 বছর তো অত্যাচার করেছে, সবাই জানে। আমরা তো পারসিকিউশনের মধ্যে ছিলাম। মানে প্রতিটি দরজা টোকালেও মনে হতো যে পুলিশ আসছে গ্রেপ্তার করার জন্য। তারপরে তো 21শে জুলাই তো আমার বাসা ঘেরাও দিল পুলিশ, ফেসবুকের লেখা নিয়ে। আর সামাজিক মাধ্যমে তো আমি সবসময় সোচ্চার ছিলামই। তারপরে বিভিন্নভাবে আমাদের এলাকার যারা ক্ষতিগ্রস্ত, আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত, তাদেরকে তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে। তারপর মেইন যেটা ব্যাপার, 2008-এ যখন আমাকে ওই 252 ভোটে হারানো হলো, আমি তো আমার বেলকুচি উপজেলা এবং চৌহলি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম, আমি গেছি নিজে। তাহলে এখন কোন জায়গা থেকে করবো, পার্টি থেকে তো বলা হচ্ছিল। তো কোন জায়গায় আমি কাজ করবো, সিরাজগঞ্জে না পাবনায়, সেটাও পার্টি বলে নেই সুনির্দিষ্টভাবে। এটাও একটা বিষয় ছিল। তাছাড়া ওখানে কর্মসংস্থানের ব্যাপারে এনায়েতপুর হাটে তো ব্যাপকভাবে এলাকার লোকজন, এখানে আওয়ামী লীগের আমলে হাটকে আমি রক্ষা করেছি, হাইকোর্টে রিট করে, মামলা মোকদ্দমা করে। তারপর হাটকে ধ্বংস করার জন্য তারা মানে চেষ্টা করেছে। হাটের মধ্যে আওয়ামী লীগের অফিস স্থাপন করেছে। তারপরে হাটকে এবং আমাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে রক্ষা করার জন্য তো আমি সর্বশক্তি নিয়োগ করেছিলাম। আচ্ছা, দুইটা নির্বাচন এলাকা আপনার, পাবনা এবং সিরাজগঞ্জ, দুই জায়গায় আপনার জনপ্রিয়। এইবার নির্বাচনে আপনি কেন এই সিরাজগঞ্জ বেছে নিলেন? কারণ সিরাজগঞ্জে আমি 2008 নির্বাচনে তারা আমাকে বিজয়ী করেছিল, সেই বিজয় ছিনিয়ে নিয়েছিল। মানুষের একটা ক্ষোভ আছে, আকাঙ্ক্ষা আছে যে আমরা এই নেতাকে আবার চাই। আমারও অব্লিগেশন আছে যে দুঃসময়ে যারা আমাকে ভোট দিলেন, আমার পাশে হলেন, তাদের সঙ্গে থাকা, এই মূল কারণ। আসনের দুঃখ দুর্দশা তাহলে লাঘব হবে কবে? তো আমি তো পাবনাতে যেখানে, ওখানে তো ডেভেলপ করে দিয়েছি সাংঘাতিকভাবে। ওর তো ছিল আগে কুড়েঘর, আমি বলতাম কুড়েঘর থেকে টিনের ঘর হবে, টিনের ঘর থেকে বিল্ডিং হবে। প্রথমে বিশ্বাস জানাই 1986 সনে, যখন তারা দেখলো যে আসলে তো বাস্তবে, তো ওর তো পাবনা এক তো ডেভেলপড হয়ে গেছে এর মধ্যে। এখন বেলকুচি আর চৌহলি তো সাংঘাতিকভাবে আন্ডার ডেভেলপড। এটাকে আবার যদি ডেভেলপমেন্ট করে দিতে পারি তাহলে আমার কাজ শেষ। এখানে আমি কাজ করি খুব দ্রুত, আর আমি নিজে তো, আর ডেভেলপমেন্টের মধ্যে কোনো করাপশন আমি ঢুকতে দেয় না। কারণ ডেভেলপমেন্ট কাজে করাপশন ঢুকলে সেই ডেভেলপমেন্ট স্থবির হয়ে যায় এবং মানে লং টাইম প্রসেসে যায়। তখনই এসকালেশন করে, তখনই কন্ট্রাক্টর এবং যারা ইঞ্জিনিয়ার আছে ওরা প্রাইস এসকালেশন করতে থাকে। যে কারণে তিস্তা ব্যারেজ তো আমি উভয় করেছিলাম 1 বছরের মধ্যে, 1 বছর 2 মাস। চর অঞ্চলে, চৌহালির চর অঞ্চল নিয়ে আপনার কি ভাবনা আছে যে চৌহালিতে কোনোদিন শিল্প কারখানা হবে? চর অঞ্চলের উপযোগী যে সমস্ত শিল্প কারখানা আছে, যদি চর অঞ্চল ভেঙে যায় বা এখানে শিফট করতে পারে, এরকম শিল্প কারখানা অনেক আছে। কুটির শিল্প আছে, ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আছে। তারপরে এখন তো সোলার এনার্জি আছে, সোলার থেকে আবার এটাকে ইয়ে করা যায়, আপগ্রেড করা যায়, অনেক সিস্টেম আছে। ওই টেকনোলজিগুলো দিতে হবে, ওগুলো তো আমরা জানি কীভাবে করতে হয়। নদী বন্দরের যে বিষয়টা, সেই ওইরকম কোনো কিছু করার চিন্তা ভাবনা? সব নদীর পাড়ে যারা যে সমস্ত থানা আছে, উপজেলা, সবখানে
বন্দর আছে, কিন্তু চোয়ালিতে নেই। এটা তো আমি আমার বক্তৃতায় বহুবার বলেছি। আপনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে আপনি এই বিষয়টা কি প্রাধান্য দিবেন কিনা, বন্দর করার জন্য? নদী বন্দর করে? হ্যাঁ, ওই তখন তো ভেঙে গেল, তারপরে তো আমি আর ওখানে নির্বাচিত হই নাই। পরে যারা সংসদ নির্বাচিত হয়েছিলেন তাদেরও করা উচিত ছিল এটা নৌবন্দর তো চোহালিতে হলে। কারণ এখন তো আর ওই চোহালিতে যাওয়ার জন্য নাগরপুরে যে ব্রিজটা, ওটা আমি মানে আমার চেষ্টা ছিল ওখানে, সলিমাবাদ ব্রিজ, সাদানির সঙ্গে কানেকশন। তাহলে চোহালির থেকে আমার মূল ইয়ে ছিল, যে লক্ষ্য ছিল টাঙ্গাইলের সঙ্গে মানিকগঞ্জের সঙ্গে কানেকশন করা। তা তো হয়েছে, এখন আরও এটা আরও হবে। তাহলে চোহালি নৌবন্দর হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। বেলকুচি চোহালির সর্বস্তরের জনগণ যাতে ঐক্যবদ্ধ থাকে উন্নয়নের স্বার্থে। আর আমি উন্নয়ন বলতে বোঝাই সব মানে সাস্টেনেবল, সব দিকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, তারপর শিক্ষার প্রসার, ব্যবসা কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য বন্ধ, তারপর পারসিকিউশন, এক দল আরেক দলের প্রতি মিথ্যা মামলা দেওয়া, এগুলোর বিরুদ্ধে আমি। তারপরে এই কর্মসংস্থানটাই মেইন। বেকারত্ব যদি না থাকে তাহলে তো চাঁদাবাজি কেউ করবে না। চাঁদাবাজি করে কেন? আর প্রত্যেকটা নেতাকর্মীর আইডেন্টিটি থাকা উচিত যে আপনি কী করেন। আমাদের রাজনীতিবিদদের অনেকেরই পেশাই নেই। শুধু এনাথপুর থানা তো না, সারা বাংলাদেশে অনেক থানায়। তারপর নরসিংদীতে বোধহয় জেল থেকে পালিয়ে গেছে অস্ত্র নিয়ে। কোনো জায়গাতে অস্ত্র উদ্ধার হয় নাই। অস্ত্র উদ্ধার না করে এখানে কীভাবে ক্যান্ডিডেট মুভ করবে? এখন হয়তো রাজনৈতিক নেতৃবৃন্দ কী চিন্তা ভাবনা করে সেটা বলবে নির্বাচন কমিশনকে গিয়ে। সবসময় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার হয়েছে, পরিবেশ সৃষ্টি করা হয়েছে, সেই পরিবেশ আছে কিনা সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ চিন্তা ভাবনা করবে। কিন্তু যে দেশপ্রেমিক ছাত্রদের উপরে যে আঘাত আসবে, দেশপ্রেমিক শক্তির উপর যে আঘাত আসবে, সেটা তো গত 1 বছর ধরেই প্রচারিত হচ্ছে যে একটা পাল্টা আক্রমণ হবে। এবং আওয়ামী লীগ তো সে মুখে কাপড় পেতে ঝটিকা মিছিল করে, মশাল মিছিল বের করে। আবার অনেক রাজনৈতিক দল আছে যারা আন্দোলনের ছিল পক্ষে, তারা আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের কাছে প্রকাশ্যে ভোট চায়, দেখাই যাচ্ছে। তাহলে এখন এখানে ছাত্ররা যে ভিক্টিমাইজ হবে সেটা বোঝার কথা। সে তাদেরকে নিরাপত্তা দেবে কে? সে পুলিশ যদি নিরাপত্তা দেয় তো কতটুকু দিতে পারবে? এখন এখানে শিডিউল ঘোষণা করেছে, দাবি ছিল যে শিডিউল ঘোষণার আগে অবৈধ অস্ত্র উদ্ধার, সব সন্ত্রাসীদেরকে বিহাইন্ড দ্য বার মানে গ্রেপ্তার করা, এগুলো করে লেভেল প্লেয়িং ফিল্ড করা। সেটা তো হয় নাই। তার আগে একটা শিডিউল দেওয়া হয়েছে, এটা তো অবাস্তব। এবং আবার কেনা মারা যায় তা তো কোনো, এখন তো সবাই মানে যে উদ্দেশ্যে হাদির উপরে আক্রমণ করা হলো, সেই উদ্দেশ্যটা হলো এটা যে প্যানিক ক্রিয়েট করা। তো প্যানিক তো ক্রিয়েট হয়েই গেছে। এখন নির্বাচন কমিশন চিন্তা ভাবনা করবে এই 29শে ডিসেম্বরের আগে অস্ত্র উদ্ধার করবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে, কী অভিযান করবে তাদের ব্যাপার। কিন্তু একজন প্রার্থী হিসেবে তো আমার জোর দাবি থাকবে যে এখানে লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে, সন্ত্রাসীদের ধরতে হবে, তারপরে ওখানে যারা অবৈধ অস্ত্র আছে সেগুলো উদ্ধার করতে হবে। তার আগে নির্বাচন কীভাবে শিডিউল ঘোষণা করলো?